আসসালামু আলাইকুম। অষ্টম এনটিআরসি প্রতিষ্ঠান প্রধান পরীক্ষার নতুন সিলেবাসের টপিক ভিত্তিক আলোচনা ও মার্ক তোলার টেকনিক। যারা ইতোপূর্বে সিলেবাস বহির্ভূত বই কিনে ধরা খেয়েছেন, বিষয় হচ্ছে আপনার সিলেবাসে আছে এক টপিক এবং আপনার বইতে যে টপিকগুলো লাগবে না ওই টপিকের বিশদভাবে ব্যাখ্যা করা আলোচনা আছে। আসলে আপনার বয়সটা এখন এমন একটা পর্যায়ে চলে গেছে, আপনি ওই মোটা বই সম্পূর্ণ কিন্তু শেষ করতে পারবেন না। তাই তারা ধৈর্য সহকারে আমাদের এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনেক উপকার আসবে। ক্লাসটা অবশ্যই একটু বড় হবে। আমরা এনটিআরসি যে সিলেবাসে যে কয়টা টপিক দিয়েছে ওই কয়টা টপিক শিট এবং ওই কয়টা টপিক ব্যাখ্যা দিব। এখন আপনি কিভাবে মার্ক তুলছেন? আপনি হয়তো ভাবছেন কি যে আমি বাংলা, ইংরেজি, গণিত এইগুলো মোটামুটি ভালোই পারবো, প্রশাসনিক, আর্থিক আর ওই বিষয়গুলো দেখলে হয়তো আমার বেশি গুরুত্ব দিচ্ছেন। আমরা আসি বিভিন্ন শিক্ষকদের সাথে কথা বলে দেখছি বিষয়টা কিন্তু সেরকম না। এখন আপনার কম্পিটিশন দেখেন, ওই যে টোটাল পরীক্ষার্থী যারা দেখেন, আমাদের একটা তথ্য আমরা দেখেছি, মোট আবেদনের সংখ্যা ৭৮,৭১১, মোট পদসংখ্যা ছিল ৩৮৭২। এখন আপনার কম্পিটিশন কিন্তু ৭৮,০০০-এর সাথে হবে না। কেন হবে না? মনে করেন যারা এমনিতে 50% প্রতিযোগীর কোনো প্রস্তুতি থাকে না, তারা আগে ঝরে যাবে। আপনার যদি প্রতিদ্বন্দ্বী হয় তাহলে ৩৮৭২-এর সাথে 5 যদি গুণ দেন মানে ১৯,৩৬০। সাপোজ একটা আপনার রিটেনে 5 জনে বা 4 জনে কি 6 জনে সর্বোচ্চ টিকানো হয় ভাইবার জন্য, তাহলে দেখা যাচ্ছে যে কয়টা পোস্ট আছে এই পোস্টের জন্য সর্বোচ্চ আপনাকে যদি সর্বোচ্চ টিকায় 20,০০০ জন টিকাতে পারে। এখন তাহলে আপনার এই কম্পিটিশন, রিয়েল কম্পিটিশন এই 20,০০০ জন। সুতরাং এখানে 1 নাম্বারের গুরুত্ব কিন্তু অনেক বেশি। এখন এই যে 8টা টপিকে কোন টপিকে কত নাম্বার আছেন সেই বিষয়টা আপনারা অবশ্যই জানছেন, ঠিক আছে? জানতেন না? এখন এইটা নিয়ে আর আলোচনা করব না। এখন দেখেন এই নাম্বার তোলার জন্য আপনি কি কি পথ অবলম্বন করবেন। আচ্ছা, আমরা দেখেন এই যে এখানে আপনার যে নতুন সিলেবাসের আলোকে যে 8টা টপিক আছে, যেমন বাংলা, ইংলিশ, আইসিটি, মানসিক দক্ষতা, সাধারণ যুক্তি, আচ্ছা, সাধারণ জ্ঞান, প্রশাসনিক, আর্থিক আর সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা। এখানে বাংলার জন্য আমরা কি করছি দেখেন, বাংলাকে যে 6টা টপিক দিয়েছে ঠিক এই 6টা টপিক ভাগ করছি। এটা কিন্তু নতুন সিলেবাস নিয়ে আলোচনা করছে, এরকম সুন্দর করে কিন্তু আপনার ওই বিভিন্ন বইতে কিন্তু আপনি পাবেন না। আচ্ছা, বাংলার প্রথম আমরা ধ্বনি তত্ত্ব দেখেন, ধ্বনি তত্ত্বের শীটটা আমরা কিন্তু দিয়েছি যে ধ্বনি তত্ত্ব থেকে কি কি প্রশ্ন আসবে। আমাদের লাইভ ক্লাসে এই ধ্বনি তত্ত্ব নিয়ে আলোচনা করব। তারপরেও এই ধ্বনি তত্ত্বের শীটটাই দেখেন সুন্দর করে দিয়েছে, আপনি ধ্বনি তত্ত্ব শীট শেষ করবেন। আচ্ছা, এর পাশাপাশি আমরা দেখি দেখেন ধ্বনিতত্ত্বের পরে আপনি এই যে বাংলা আর যে বিষয়গুলো আছে দেখেন, এখানে শব্দতত্ত্বের এই শীটের মধ্যে শব্দতত্ত্ব সকল টপিকগুলো আমরা দিয়েছি। যেমন আমরা শব্দতত্ত্বের ভিতরে আবার কয়েকটা ভাগ করছি আপনার সিলেবাসে যেগুলো দিয়েছে। দেখেন এখানে কি সমাস, এখানে বচন, প্রকৃতি, প্রত্যয়, উপসর্গ, আচ্ছা, এই বিষয়গুলোই কিন্তু আপনার ওই সিলেবাসে দিয়েছে। তাহলে শব্দতত্ত্ব আমার শেষ হয়ে গেল। এরপরে আপনি দেখেন আমাদের কি আছে, বাক্যতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব, বাংলা বানানো, পত্র দরখাস্ত। এই যে 6টা ফাইল, এই 6টা ফাইল আপনার সিলেবাসের আলোচনায় আলোকে আমরা আলোচনা করছি। তাহলে বাংলার বিষয়টা চলে গেল। এবার আমি যদি ইংরেজিতে আসি, ইংরেজি পার্টে দেখেন ইংরেজিতে আপনার কি কি আছে। আচ্ছা, ইংরেজিতে আপনাকে দিয়েছে মোট 5টা টপিক। প্রথমত আপনার রিডিং প্যাসেজ, রিডিং প্যাসেজ থেকে 3 নাম্বার, ভোকাবুলারি থেকে 2। এখন এইভাবে যদি মান বন্টন হিসাব করে আপনি আলোচনা করে পড়েন তাহলে আপনি সহজে ভালো নাম্বার তুলতে পারবেন। না হলে কি হবে, আপনি এই বিষয়গুলো যদি প্রতিটা বিষয় 2 নাম্বার করে কম পান তাহলে এই পাশে যে 4টা বিষয় অর্থাৎ 5টা বিষয় আছে, 5টায় 10 নাম্বার পেলে আপনি কিন্তু অনেক পিছনে পড়ে যাবেন। হয়তো আপনি ভাবছেন যে ওই যে 10 নাম্বার কোনো বিষয় না, কিন্তু পরীক্ষায়
ওই যে 20,000 জনের মধ্যে থাকা টিকা না টিকা, 1 নাম্বার কি 0.50 অথবা 2 নাম্বারের জন্য আপনার কিন্তু আপনার রোলটা আসবে। আচ্ছা, তাহলে রিডিং প্যাসেজ আপনি ইজিলি এখানে 3 নাম্বার তুলতে পারবেন। দেখেন আমরা রিডিং প্যাসেজে এখানে 6টা প্যাসেজ দিয়েছি, যে প্যাসেজ গুলো আপনি যদি পড়েন তাহলে ওইখান থেকে ইজিলি নাম্বার তুলতে পারবেন। এই বিষয়গুলো কিন্তু সাধারণত কোনো বইতে নেই, রিডিং প্যাসেজ। আচ্ছা, এই দেখেন সুন্দর করে রিডিং প্যাসেজের কি পড়বেন, মেইন আইডিয়া, সাবজেক্ট ম্যাটার, থিম, ভোকাবুলারি ইন কনটেক্সট, আচ্ছা ইনফারেন্স, অথরস অ্যাটিটিউড, এই বিষয়গুলো কিন্তু আপনার ওই সিলেবাসে বলছে। আচ্ছা, তাহলে আমরা 2টা বিষয় দেখছি, এখন পরে চলে আসি ইংলিশ গেল, এরপরে আইসিটি। আইসিটি দেখেন 5টা টপিক, আপনার 5টা টপিক দিয়েছে না, 5টা টপিকের মধ্যে আবার সাব টপিক আছে। দেখেন আমরা এখানে কিন্তু সেই 5টা টপিকই, অফিস ম্যানেজমেন্ট, ডিজিটাল, আচ্ছা ইন্টারনেট কমিউনিকেশন, হায়ার এডুকেশন, দেখেন একটা ফুল শিট দিয়েছে আইসিটির। আবার এই 5টা টপিকের মধ্যে অফিস ম্যানেজমেন্টের ফাইলটা দিয়েছে, এগুলো সমস্ত কম্পিউটার টাইপ করে আপনাদের জন্য তৈরি করা হয়েছে। আচ্ছা, এরপরে আমরা দেখেন সাধারণ মানসিক দক্ষতা। আচ্ছা, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি 2টা বিষয় আলোচনা করছি। এখন মানসিক দক্ষতায় দেখেন আবার ওই যে আপনার যে 5টা টপিক, ওই 5টা টপিকের শীট। আচ্ছা, আবার দেখেন গাণিতিক যুক্তিতে দেখেন ওইখানেও 5টা টপিক আছে, যেমন মৌলিক গণিত, লাভ ক্ষতি, বীজগণিত, পরিমাপ, তথ্য বিশ্লেষণ। এই 5টা টপিকের শীট আমরা কি উপস্থাপন করছি। এখানে আপনি লাইভ ক্লাসগুলো করলে এই বিষয়গুলো আপনি হয়তো ভাবছেন যে স্যার আমার লাইভ ক্লাসগুলো করার সময় নেই। আমাদের লাইভ ক্লাস যদি কোনো কারণে আপনি মিস করেন সেটা রেকর্ডেড থাকবে। আর এই কম্পিটিশনে যদি আপনি ভালো করতে চান, আপনি সম্পূর্ণ লাইভ ক্লাস না করলে কয়েকটা লাইভ ক্লাস করতে হবে। গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতার পরে আমরা চলে আসবো যে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের 2টা পার্ট, একটা হচ্ছে বাংলাদেশ, আন্তর্জাতিক। বাংলাদেশে থাকবে 3, আন্তর্জাতিকে 2। বাংলাদেশের জন্য আমরা দেখেন ঠিকই এই 5টা টপিক, আবার ঠিকই বাংলাদেশের পরিবেশ, অভ্যুদয়, ব্যবস্থা, সম্পদ এবং খেলাধুলো, এই 5টা টপিকের শীট দিয়েছি। আচ্ছা, এরপরে কি করছি, আন্তর্জাতিকে কি করছি দেখেন, আন্তর্জাতিকে যে আপনার সিলেবাসে 5টা টপিক আছে, এই 5টা টপিকের শীট দিয়েছি। তাহলে আপনার কি ওই যে মোটা বই আপনি যে বিষয়গুলো বুঝতেছেন না, একটা বিষয় বারবার বলছি যে পরীক্ষায় কোন বিষয়গুলো পড়বেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোন বিষয়গুলো আপনি বাদ দিবেন। আপনি সিলেবাস ভিত্তিক পড়েন, আর একজন সিলেবাস ভিত্তিক পড়ছে না, ওর চেয়ে আপনি 5 নাম্বার বেশি পাইলেও পাবেন কিন্তু পরীক্ষায়। আচ্ছা, আমি কি এখন প্রশাসনিক এই 3টার জন্য এর পুরা সিলেবাস আলোচনা করছি, অর্থাৎ আপনার যে কয়টা টপিক, যে কয়টা বিষয় ওইখানে দিয়েছে এনটিআরসি, দেখবেন যে ওইখানে ভাগ ভাগ করে দিয়েছে, ঠিক ওই কয়টা বিষয়ের জন্য আলোচনা করি। যেমন আমি যদি প্রশাসনিক ব্যবস্থাপনায় দেখেন, এখানে প্রশাসনিক ব্যবস্থাপনা সূচিপত্র দিয়েছি। প্রথমে সূচিপত্রে কি আছে, আছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক কাঠামো, নেতৃত্ব, ব্যবস্থাপনা, দক্ষতা। আচ্ছা, এরপরে কি মানব সম্পদ ব্যবস্থাপনা, আচ্ছা এটা দিয়েছি। এরপরে অফিস ব্যবস্থাপনা, ডকুমেন্ট, ঠিক আছে। এরপরে নীতিমালা ও নিয়মাবলী, একাডেমিক ব্যবস্থাপনা, আচ্ছা শিক্ষার্থী ব্যবস্থাপনা, অবকাঠামো নিরাপত্তা ব্যবস্থাপনা, যোগাযোগ, জনসংযোগ, নৈতিক জবাবদিহিতা, সুশাসন। তাহলে এই যে 10টা টপিক আলোচনা করছি, এরপরে এবার প্রথম টপিকের শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম যে প্রশাসনিক কাঠামো, এই 1 নাম্বার সূচিপত্রের প্রথম পয়েন্টটা নিয়ে আমরা প্রশ্নগুলো আলোচনা করছি। আচ্ছা, এটা গেল। এবার আমি যদি আসি তাহলে আর্থিক ব্যবস্থাপনায় কি করছি, ঠিক সিমিলারলি প্রশাসনিক ব্যবস্থাপনায় আপনার যেভাবে টপিক সূচিপত্র দিয়েছে, আর্থিক ব্যবস্থাপনা এভাবে। ভিডিওটা হয়তো বড় হয়ে যাচ্ছে, এত বড় ভিডিও ধৈর্য সহকারে অনেকে দেখতে চান না। দেখেন আর্থিক ব্যবস্থাপনা ঠিকই প্রথম পূর্ণমান থাকবে 10, সূচিপত্র এই যে আর্থিক ব্যবস্থাপনা, মৌলিক ধারা, রাজস্ব, প্রয়োজনীয় আর্থিক পরিকল্পনা, হিসাব রক্ষণ, দেখেন আর্থিক বিধি দিয়ে প্রথমে যে আর্থিক ব্যবস্থাপনা মৌলিক ধারা থেকে যে যে প্রশ্নগুলো আসছে আমরা সেই প্রশ্নগুলো অর্থাৎ টপিকগুলো আমরা আলোচনা করছি। আচ্ছা, এরপরে আমরা সর্বশেষ আসি দেখি সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা। এখানে থাকবে 20 নাম্বার। এই 20 নাম্বার জন্য আমরা কি করছি, ওই যে আপনার এনটিআরসি যে সিলেবাস, ওই সিলেবাসের আলোকে এই বিষয়গুলো।
আমরা দিয়েছি। আচ্ছা দেখেন এইখানে সূচিপত্র দিয়েছি 20 নম্বর, এবং এইখানে সূচিপত্রটা দেখেন, পরিপত্র, চাকরি শর্তাবলী, স্কুল ব্যবস্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান, একাডেমি, আচ্ছা অধিদপ্তর, বাংলাদেশ জাতীয় শিক্ষা, জাতীয় যোগ্যতা কাঠামো, বিএন। আচ্ছা সর্বশেষে একটা বিষয় কি করছি দেখেন, এই যে এই বিষয়গুলোর জন্য আমরা যে আমাদের নতুন সিলেবাসের আলোকে আপনি এই যে টপিক ভিত্তিক শীট তো পাবেন অল সাবজেক্টের। আচ্ছা এরপরে কি আপনি 30টা এক্সাম দিতে পারবেন, এক্সাম গুলো অনলাইনে নিব। এখন আপনি হয়তো ভাবতে পারেন এক্সাম দেওয়ার গুরুত্বটা কি। এক্সাম দেওয়ার গুরুত্ব এই জন্যই, আপনি 80-র মধ্যে কত নাম্বার তুলতে পারছেন, এতে আপনি নিজেকে জাস্টিফাই করতে পারেন যে আপনি 80-র মধ্যে 50 পাচ্ছেন। আচ্ছা আর 30 আমি কেন পাচ্ছি না, ভুল হলো কোথায়, এই বিষয়গুলো দেখতে পারবেন, এবং এই বিষয়গুলো পরবর্তীতে আমরা লাইভ ক্লাসে সুন্দর করে ব্যাখ্যা করবো। আর একটা বিষয় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, যে আপনি 60 মিনিটের মধ্যে যে 80টা প্রশ্ন উত্তর করবেন, এটা যদি বাসার থেকে আগে অনেকগুলো পরীক্ষা দেন, তাহলে ওই যে রিয়েল পরীক্ষাটা দেবেন ওইটা দিতে গেলে আপনি টাইম ম্যানেজমেন্ট হবে। না হলে কি হবে, আপনি যদি কোনো মডেল টেস্ট না দিয়ে একদম মূল পরীক্ষাটা দিতে যান, তাহলে দেখা গেল আপনি 50 মিনিটে 60টা প্রশ্ন দাগাইছেন, আর পরে 10 মিনিটে 20টা দাগাতে যে তাড়াহুড়ো করে অনেক জানা প্রশ্নগুলো অনেক আপনি কি ভুল হয়ে গেলে এরপরে আপনি সারা জীবন আফসোস করবেন। এমন নয় যে এই পরীক্ষাটা আবার আপনি সামনের বছর দিতে পারছেন। ধন্যবাদ। তাহলে আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে আমাদের কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।